তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ এবং যারা বিভিন্ন শ্রেণীতে পড়াশুনো করছো তাদের প্রত্যেকেই ইংলিশ জানাটা খুব জরুরি, কেননা ইংলিশ থেকে কম্পিটিটিভে অনেক প্রশ্ন এসে থাকে। তাছাড়া তোমরা যারা বিভিন্ন শ্রেণীতে পড়াশুনো করছো তাদের ক্ষেত্রেও ইংলিশ জানা অবশ্যই জরুরি, কেননা ইংলিশ একটা মেন সাবজেক্ট, যে সাবজেক্টের ভিত হচ্ছে ইংলিশ গ্রামার। তো সেই ইংলিশ গ্রামারের একদম প্রাথমিক অর্থাৎ প্রাইমারি স্টেজ থেকে আমি শুরু করেছি। আজকে তোমাদের আমি ভার্ব অর্থাৎ পার্ট অফ স্পিচের একটা অংশ হচ্ছে ভার্ব, সেই ভার্ব নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে ভার্ব নিয়েই শেষ করেছিলাম, তো এখন চলো ভার্বের যে বাকি অংশগুলি আমাদের জানার দরকার আছে সেগুলি জেনে নিই। তো ভার্ব বা ক্রিয়াপদ গঠনের কয়েকটি সাফিক্স বা অনুসর্গ আছে। যেমন ধরো রেড, এটা একটা শব্দ যার মানে হচ্ছে লাল। তো এটাকে আমরা ভার্বে ট্রান্সফার করতে পারি সাফিক্স যোগ করে। এর সঙ্গে তুমি ইএন যোগ করো, তাহলে যে শব্দটি গঠিত হবে সেটা হচ্ছে REDDEN, অর্থাৎ রেডেন, মানে হচ্ছে কি লাল করা। তার মানে তুমি ভার্ব পেয়ে গেলে। এরপরে আমরা ধরো একটা ওয়ার্ড নিচ্ছি রিয়াল, REAL, এর সঙ্গে তুমি সাফিক্স যোগ করো ISE, তো তোমরা পেয়ে যাবে কি রিয়ালাইজ, REALISE, তাই না? কিসে ট্রান্সফার হয়ে গেল? ভার্বে ট্রান্সফার হয়ে গেল এগুলো, তাই না? তো সাফিক্স যোগ করে আমরা কোনো শব্দকে বা কোনো নাউনকে আমরা কিন্তু ভার্বে ট্রান্সফার করতে পারি। তারপরে IFY, এটা যোগ করে আমরা কি করতে পারি? একটা ভার্ব করতে পারি, যেমন CERTIFY, তাই না? সার্টিফাই করা। তো ভার্ব কোনো কাজ, ঘটনা, পদ্ধতি, ক্রিয়াকলাপ বা অবস্থা প্রকাশ করতে পারে, এটা তো তোমরা জানো নিশ্চয়। এই ধরনের কাজগুলি কীরকম হতে পারে? তোমার ফিজিক্যাল হতে পারে, PHYSICAL, তাই না? ফিজিক্যাল মানে কি? শারীরিক কোনগুলো? যেমন তোমার ইট মানে তোমার খাওয়া, ওয়াক মানে হচ্ছে হাঁটা, তারপরে রান মানে হচ্ছে দৌড়ানো, তো এগুলো সব হচ্ছে ফিজিক্যাল। তারপরে মেন্টাল হতে পারে, MENTAL, আমি স্পেলিং করে বলে দিচ্ছি, যদি তোমাদের লেখা বুঝতে অসুবিধা হয় তো স্পেলিং দেখেই তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারবে। তো মেন্টাল কোনগুলো? যেমন থিঙ্ক, THINK, তাই না? থিঙ্ক মানে ভাবা, তাহলে এটা মেন্টালের ব্যাপার চলে আসছে। তারপরে ইমাজিন, IMAGINE, ইমাজিন মানে কি? ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা। তারপরে রিফ্লেক্ট, REFLECT, রিফ্লেক্ট প্রতিফলিত হওয়া। তো এইগুলো হচ্ছে মেন্টাল। তারপরে হচ্ছে পারসেপচুয়াল, PERCEPTUAL, ঠিক আছে? তো পারসেপচুয়াল
মানে হচ্ছে অনুভবজনিত, মানে যেমন সি দেখা, তারপরে হিয়ার, এগুলো অনুভব হচ্ছে না, অনুভব করা হচ্ছে। তারপরে স্মেল, SMELL। তো এইগুলো প্রত্যেকটা কিন্তু ভার্ব, এক একটা এক এক রকমভাবে প্রকাশ হচ্ছে। তারপরে হচ্ছে সোশ্যাল, মানে সামাজিক। সামাজিক কোনগুলো, যেমন তোমার বাই, কোনো কিছু কেনার তোমাদের প্রয়োজন হতেই পারে। সেল মানে বিক্রি করা, তাই না? তারপরে গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া, এই যাবতীয়। ঠিক আছে, এই ধরনের অনেক রয়েছে ভার্ব, আমি কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দেখালাম। বাবা এরপর তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অপারেটর অর অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে। OPERATOR, অপারেটর অর অক্সিলিয়ারি, AUXILIARY ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, তো ফুল ভার্ব বা পূর্ণ ক্রিয়া ছাড়া ভার্বের আরেকটি শ্রেণী আছে, সেগুলিকে আমরা অক্সিলিয়ারি বা অপারেটর বা সাহায্যকারী ক্রিয়া বলতে পারি। এই অপারেটর অর অক্সিলিয়ারি ভার্বগুলো আবার দু রকমের হয়। একটা হচ্ছে তোমার মডেল ভার্ব, MODEL করবা, মডেল ভার্ব একটা মডেল ভার্ব, আর একটা করবে প্রাইমারি ভার্ব, PRIMARYVERB, প্রাইমারি ভার্ব। তো মডেল ভার্ব, এই ভার্বগুলি কেবলমাত্র ফুল বা মেন ভার্বের সঙ্গে ব্যবহার করা যায় এবং পাস্ট ফর্ম বা অতীতকালের রূপ ছাড়া এগুলির আর কোনো রূপ বা ফর্ম হয় না। যেমন তোমার স্যাল, ঠিক আছে, এটা মেন ভার্বের সঙ্গে ইউজ হয়। উইল, তারপরে ক্যান, তারপরে মে। এবার কি বললাম যে পাস্ট ফর্ম বা অতীতকালের রূপ ছাড়া আর কোনো রূপ কিন্তু বা ফর্ম হয় না। মানে যেমন স্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড, উইলের হচ্ছে উড, ক্যানের কুড, মের হচ্ছে মাইট। এবার আমরা প্রাইমারি ভার্ব সম্পর্কে জানব। তো প্রাইমারি ভার্বগুলির সংখ্যা 3 রকম হয়, 3 রকমের প্রাইমারি ভার্ব হয়। একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে ডু ভার্ব। তো বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে যে অ্যাম, ইজ, আর, এগুলোকে আমরা বি ভার্ব হিসাবে চিহ্নিত করি। তাছাড়া পাস্ট ফর্মের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার, আর প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে বিইং, আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে বিন, এগুলো হচ্ছে সব বি ভার্ব। অর্থাৎ বি ভার্ব আমরা কোনগুলো পাচ্ছি? একটা বি পাচ্ছি, অ্যাম পাচ্ছি, আর, তারপরে তোমার ইজ, ওয়াজ, ওয়্যার, বিইং, এগুলো কিন্তু বি ভার্ব বলছি, ঠিক আছে? বিইং, তারপরে হচ্ছে বিন, এগুলো সব কিন্তু বি ভার্ব। এবার হ্যাভ ভার্ব কোনগুলো?
হ্যাভ ভার্ব হচ্ছে তোমার হ্যাভ একটা নিজে, তারপরে হচ্ছে হ্যাজ, তারপরে হচ্ছে হ্যাড, HAD হ্যাড, তারপরে তোমরা পাবে হ্যাভিং, তারপরে তোমরা পাবে কি হ্যাড। হ্যাড তো বললাম, তাই না? মানে পাস্ট ফর্মের ক্ষেত্রে হ্যাড হবে, আবার পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রেও কিন্তু হ্যাড হবে, ঠিক আছে? তো দুই জায়গাতেই কিন্তু আমরা হ্যাড ব্যবহার করব। এগুলো কিন্তু সব হ্যাভ ভার্ব, আমি ডু ভার্বটা বলিনি এখন, ঠিক আছে? আমি বি ভার্বগুলো বললাম, বিং, বি, অ্যাম, আর, বিন, ইজ, ওয়াজ, ওয়্যার, এগুলো সব হচ্ছে বি ভার্বের আন্ডারে পড়ছে, ঠিক আছে? আর হ্যাভ ভার্বের আন্ডারে কোনগুলো পড়ছে? হ্যাভ, হ্যাভটা হচ্ছে কোথায়? প্রেজেন্ট প্লাস ইনফিনিটিভের ক্ষেত্রে। আর হ্যাজটা হবে প্রেজেন্ট, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হবে হ্যাজটা, ঠিক আছে? আর হ্যাড হবে পাস্ট ফর্মের ক্ষেত্রে, ভার্বের যে পাস্ট ফর্ম সেখানে হ্যাড হবে। আর হ্যাভিং হবে প্রেজেন্ট পার্টিসিপল, যখন তুমি করবে তখন হ্যাভিং বসবে। আর এই যে হ্যাডটা, এই হ্যাডটা বসবে তোমার পাস্ট পার্টিসিপল হিসাবে, ঠিক আছে? এবার আমরা ডু ভার্বটা দেখাবো। ডু ভার্বটা এখানে দেখাচ্ছি। ডু ভার্ব হচ্ছে ডাজ। ডাজটা কোথায় হবে? ডাজটা হবে প্রেজেন্ট এর ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ হবে। ডুটা হবে প্রেজেন্ট প্লাস ইনফিনিটিভের ক্ষেত্রে। ডিড হবে পাস্ট ফর্মের ক্ষেত্রে। ডুইং হবে তোমার প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে, এবং ডান হবে তোমার পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে। এগুলো সব কিন্তু ডু ভার্ব। ডু ভার্ব কোনগুলো বললাম তাহলে? ডাজ, ডু, ডিড, ডুইং, ডান, এগুলো সব হচ্ছে ডু ভার্ব। তো প্রাইমারি ভার্বগুলির সংখ্যা তাহলে আমরা জানলাম তিনটি, একটা হচ্ছে বি, একটা হচ্ছে হ্যাভ, এবং একটা ডু। তো ইংরেজি ভাষায় এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব বা ক্রিয়াপদ। এগুলি মেন বা প্রধান ক্রিয়া হিসাবে এবং অক্সিলিয়ারি বা সাহায্যকারী ক্রিয়া উভয় হিসাবে কিন্তু এই ভার্বগুলোর ব্যবহার হয়। তো আজকে আমরা ভার্ব সম্পর্কে বিস্তারিত জানলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।